ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা পর্ষদের যে মাধ্যমিকের টেস্ট পেপার তার পেজ নাম্বার 330 এবং পেজ নাম্বার 334 এই দুটি পেজের যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো আজকের ভিডিও একটু বড় হতে চলেছে যেহেতু দুটো পেজ আমি একসাথে সলভ করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে এবং আর কোন নতুন ভিডিও তোমরা চাও। কোনো ডাউট থাকলেও লিখে জানাতে পারো এবং অবশ্যই কিন্তু নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো ইনসুলিন কিভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তাকে হ্রাস করে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। এখানে টোটাল তোমাকে 4টে পয়েন্ট লিখতে হবে। কি কি হবে পয়েন্ট? প্রথম পয়েন্ট হবে যে ইনসুলিন কোষ পর্দায় গ্লুকোজের ভেদ্যতাকে বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্ট হবে ইনসুলিন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে সাহায্য করে। থার্ড হবে ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, যেটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। এবং ফোর্থ হবে যে ইনসুলিন নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয় এবং নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দিয়ে প্রোটিন বা ফ্যাট থেকে নতুন গ্লুকোজ উৎপাদনকে কিন্তু বাধা দেয়। তো এই 4টে পয়েন্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এবার 4টে পয়েন্ট একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে। ধরো এই হচ্ছে তোমার রক্তবাহ, যেখানে প্রচুর পরিমাণে গ্লুকোজ জমা হয়ে গেছে। তাহলে প্রথম কাজ আমি কি বলেছি, যে এই গ্লুকোজকে আশেপাশের কোষের মধ্যে শোষণ করাতে হবে। তাহলে এই গ্লুকোজ যখন আশেপাশের কোষের মধ্যে শোষিত হবে তাহলে কি করতে হবে? প্রথম পয়েন্ট ছিল আমার কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করতে হবে। তাহলেই তবে গিয়ে এই গ্লুকোজ কিন্তু আশেপাশের কোষে শোষিত হয়ে ঢুকতে পারবে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ তবেই কমে যেতে পারবে, ঠিক আছে? এবার প্রথম কাজটা তো হয়ে গেল, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে গ্লুকোজকে আমি কোষের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার এই কোষের মধ্যে যে গ্লুকোজকে আমি ঢোকালাম তাকে নিয়ে কি করব? আইদার আমি তাকে নিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া করতে পারি, দিয়ে গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে আলটিমেটলি গিয়ে এটিপি তৈরি করতে পারে। অথবা এই গ্লুকোজকে আমি গ্লাইকোজেনে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে? গ্লাইকোজেনে রূপান্তরিত করতে পারি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার সাহায্যে। জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, ঠিক আছে? এবং থার্ড হচ্ছে, এই তো 3টে প্রসেসে আমি গ্লুকোজকে শোষণ করে তাকে আইদার গ্লাইকোলাইসিস বা জেনেসিস প্রক্রিয়ায় কনভার্ট করে দিলাম। আর একটা আমি কি করতে পারি, রক্তে যাতে নতুন করে আর কোনো গ্লুকোজ অ্যাড না হতে পারে সেটাকে আমি দেখতে পারি। সেটার জন্য আমি কি করব, নতুন গ্লুকোজ তৈরি হওয়াটাকেই বন্ধ করে দেব, ঠিক আছে? আমরা জানি প্রোটিন এবং ফ্যাট থেকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় নতুন গ্লুকোজ তৈরি হয়। তাহলে আমরা কি করব, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াটাকেই ইনসুলিন বাধা দেবে। নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় যদি নতুন গ্লুকোজ তৈরি হওয়াই বন্ধ হয়ে যায় তাহলে নতুন গ্লুকোজ আর গিয়ে রক্তে জমা হতে পারবে না, ফলে রক্তে আর কিন্তু গ্লুকোজের পরিমাণ বাড়বে না, ঠিক আছে? তাহলে এই 4টে পয়েন্ট দিয়ে তুমি সুন্দরভাবে লিখে দেবে, তাহলেই 2 এ 2 পেয়ে যাবে। নেক্সট বলছে, পায়ে কাঁটা ফুটলে পা তৎক্ষণাৎ মাটির থেকে সরে যায়, এর স্নায়ুপথটি চিত্রের সাহায্যে দেখাও, শব্দচিত্রের সাহায্যে। প্রথমেই লিখবে এটি একটি প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? তো এখানে প্রথমে তোমাকে লিখতে হবে উদ্দীপক। উদ্দীপক এখানে কি? উদ্দীপক লিখে ব্র্যাকেটে লিখবে কাঁটা। কাঁটা ফুটে যাওয়াটা হচ্ছে উদ্দীপনা এখানে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে তোমার গ্রাহক। এখানে গ্রাহক কি হবে? পায়ের যে মুক্ত স্নায়ু প্রান্ত বা যন্ত্রণা গ্রাহক, সেগুলো এখানে গ্রাহক। দেন তোমাকে লিখতে হবে সংজ্ঞাবহ নিউরন, ঠিক আছে? সংজ্ঞাবহ নিউরন, নার্ভ কিন্তু নয়, সংজ্ঞাবহ নিউরন লিখবে, ঠিক আছে? তারপরে তোমাকে লিখতে হবে সংজ্ঞাবহ নিউরনের পরে স্নায়ু কেন্দ্র। এখানে স্নায়ু কেন্দ্র কি হবে? যেহেতু এটা প্রতিবর্ত ক্রিয়া তো এখানে স্নায়ু কেন্দ্র হবে, ব্র্যাকেটে লিখবে তোমরা সুষুম্না কাণ্ড, ঠিক আছে? সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের এখানে স্নায়ু কেন্দ্র, ঠিক আছে? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এবং এখানে তোমরা ব্র্যাকেটে আরো একটা জিনিস মেনশন করবে, সুষুম্না কাণ্ডেই আমাদের সংজ্ঞা আজ্ঞাতে রূপান্তরিত হয়, ঠিক আছে? তাহলে সংজ্ঞার থেকে এখানে যে আজ্ঞাতে রূপান্তরিত হচ্ছে সেটাও কিন্তু লিখবে, ওকে? দেন নেক্সট কি হবে, এই আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আবার যাবে, ঠিক আছে? ফিরে আসবে। তাহলে এবার লিখবো আমরা আজ্ঞাবহ নিউরন। লাস্ট আমরা কি লিখবো? লাস্ট আমরা লিখবো আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কোথায় যাবে? কারক অঙ্গে। কারক অঙ্গ এখানে কি? আমাদের পায়ের পেশি। পায়ের পেশি হচ্ছে আমাদের কারক অঙ্গ। তা এবার কারক অঙ্গে আসার ফলে আমরা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া দেখাবো? পায়ের পেশি সংকুচিত হবে লিখবে এবং তার ফলে পায়ের পেশি সংকোচনের ফলে পাটি কাঁটার থেকে তৎক্ষণাৎ উপরে উঠে আসবে, ঠিক আছে? তাহলে এইটা হবে আমার প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এইভাবে তোমরা পরপর শব্দ ছকের মাধ্যমে লিখে দেবে।
নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় এবং ডিম্বাশয়ের উপরে জিটিএইচ এর প্রভাব লেখো। ঠিক আছে, জিটিএইচ চার রকম হতে পারে, এক হচ্ছে আইসিএসএইচ, দ্বিতীয় হচ্ছে এফএসএইচ, তৃতীয় হচ্ছে এলএইচ এবং ফোর্থ হচ্ছে এলটিএইচ। বাট বয়ঃসন্ধি দশায় মেনলি তিনটে আইসিএসএইচ, এলএইচ এবং এফএসএইচই শুক্রাশয় ডিম্বাশয়ের উপরে কাজ করে। এলটিএইচ শুক্রাশয় ডিম্বাশয়ে কাজ করে না। ঠিক আছে, তাই এলটিএইচ আমরা এখানে মেনশন করব না। একে একে যাই। আইসিএসএইচ কি করে? আইসিএসএইচ শুক্রাশয়ের যে লিডিং কোষ রয়েছে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। এই টেস্টোস্টেরন হরমোন কি করে? বয়ঃসন্ধি দশায় ছেলেদের বা পুরুষদের ক্ষেত্রে যে মুখ্য এবং গৌণ যৌনাঙ্গ এবং যৌন লক্ষণ হয় সেগুলিকে প্রকাশ পেতে সাহায্য করে। তাহলে আইসিএসএইচ এর কাজ হয়ে গেল। নেক্সট তোমরা লিখবে এফএসএইচ এর কাজ। এফএসএইচ কি করে? এফএসএইচ লিখবে মহিলাদের ক্ষেত্রে আমাদের যে ওভারি রয়েছে, ঠিক আছে, ওভারির যে গ্রাফিয়ান ফলিকেল, ওভারির মধ্যে যে ডিম্বথলিগুলি থাকে যাদের নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল, সেই ডিম্বথলিগুলিকে ম্যাচিওর করতে হেল্প করে, গ্রাফিয়ান ফলিকেলের ম্যাচিউরেশনে হেল্প করে এবং গ্রাফিয়ান ফলিকেল থেকে আরেকটি হরমোনকে ক্ষরণে সাহায্য করে যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে এবং ইস্ট্রোজেন মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি দশায় মুখ্য এবং গৌণ যৌন লক্ষণ এবং যৌনাঙ্গগুলির পরিপুষ্ট হতে সাহায্য করে। ঠিক আছে, থার্ড রয়ে গেল আমাদের এলএইচ। এলএইচ কি করে? এলএইচ কিন্তু প্রত্যেক মাসে আমাদের যে গ্রাফিয়ান ফলিকেল রয়েছে তার থেকে সেটা ভেদ করে যে ডিম্বাণু বেরিয়ে আসে অর্থাৎ ওভিউলেশন হয়, সেই ওভিউলেশনে সাহায্য করে। তাহলে প্রথম কথা, এলএইচ কিন্তু ওভিউলেশনে সাহায্য করে। কিসে সাহায্য করে? ওভিউলেশনে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এই ওভিউলেশনের পরে কি হয়, ধরো এই হচ্ছে তোমার ডিম্বথলি, তার মধ্যে তোমার ডিম্বাণুটা ছিল, তাহলে ডিম্বাণুটা বেরিয়ে গেলে বাকি ডিম্বথলিটা কি হবে? চুপসে যাবে। এই চুপসে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম বা পিত্ত গ্রন্থি। এই এলএইচ এই কর্পাস লুটিয়ামকে মেনটেন করতে সাহায্য করে এবং এই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, কোন হরমোন? প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, যে প্রোজেস্টেরন হরমোন কিন্তু আমাদের জরায়ুকে প্রিপেয়ার করতে থাকে যদি কোনো রকম ভাবে ফার্টিলাইজেশন হয় এবং জাইগোট গঠন হয়, নিষেক হয়ে জাইগোট গঠন হয়, তাহলে যাতে জরায়ুতে গিয়ে জাইগোট বসতে পারে তার জন্য জরায়ুকে প্রিপেয়ার করতে থাকে এই প্রোজেস্টেরন। ঠিক আছে, মানে গর্ভাবস্থায় সহায়ক হতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের তিন ধরনের জিটিএইচ এর কাজ। আশা করি বোঝাতে পেরেছি। সুন্দরভাবে এভাবে তোমরা লিখে দেবে। নেক্সট বলছে দেখো, সুষুম্না শীর্ষক এবং সুষুম্না কাণ্ডের একটি পার্থক্য লেখো। দেখো প্রথমেই তোমরা লিখবে সুষুম্না শীর্ষক হচ্ছে আমাদের ব্রেনের পার্ট। ঠিক আছে, আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট, কিন্তু সুষুম্না কাণ্ড কিন্তু কোনো রকম ভাবে ব্রেনের পার্ট নয়, এটি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট বাট মস্তিষ্কের পার্ট নয়। এটা তো গেল, মানে এটা তোমরা ছোট করে প্রথমে লিখলে এবং তারপরে তোমরা লিখতে পারো সুষুম্না শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনটাকে আমাদের সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত রাখে। ঠিক আছে, whereas সুষুম্না কাণ্ড কি করে? সুষুম্না কাণ্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা নার্ভের ট্র্যাক্ট। ঠিক আছে, যেখান থেকে বিভিন্ন 31 জোড়া 31 পেয়ার্স অফ সুষুম্না কাণ্ড থেকে যে নার্ভ বেরোয়, স্পাইনাল কর্ড থেকে নার্ভ বেরোয়, যেটা আমাদের সারা শরীরে কিন্তু ছড়িয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো পার্থক্য আকারে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ক্ষণস্থায়ী দশার নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সবচেয়ে ক্ষণস্থায়ী দশা প্রথমে লিখবে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমীয় চলন ঘটে তাকে আমরা বলে থাকি অ্যানাফেজীয় চলন। এখানে কি হয়? এখানে তোমরা জানো আমাদের যে ক্রোমোজোম থাকে তার দুটি ক্রোম্যাটিড থাকে। ঠিক আছে, দুটি ক্রোম্যাটিড থাকে যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে একে অপরের সাথে যুক্ত থাকে। এই একটি ক্রোম্যাটিড এবং এদিকে একটি ক্রোম্যাটিড। অ্যানাফেজ দশায় কি হয়? এই ক্রোম্যাটিড গুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক একজন এক একটা অপত্য ক্রোমোজোমের মতো আচরণ করে এবং এই অপত্য ক্রোমোজোমগুলি বেমতন্তুর সাহায্যে অর্ধেক অর্ধেক ভাবে কিন্তু দুটি মেরুর দিকে চলন শুরু করে। ঠিক আছে, এই যে চলন একেই আমরা বলে থাকি অ্যানাফেজীয় চলন। ঠিক আছে, নেক্সট বলছে ক্রোমোজোমের আকৃতি। দেখো সেন্ট্রোমিয়ারের
পজিশন অনুযায়ী ক্রোমোজোমের বিভিন্ন রকম আকৃতি আমরা দেখতে পাই। যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয়, অর্থাৎ যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা ভি আকৃতির ক্রোমোজোম দেখতে পাই, ঠিক আছে, অ্যানাফেজের সময়। যে সেন্ট্রোমিয়ার সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে, সাবমেটাসেন্ট্রিক মানে কি রকম হবে, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বাহু একটু ছোট, একটা বাহু আরেকটু বড়, ঠিক আছে, তার মানে কেন্দ্রের থেকে একটু দূরে সেন্ট্রোমিয়ার রয়েছে। এ ধরনের ক্ষেত্রে আমরা এল আকৃতির ক্রোমোজোম দেখতে পাবো। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে কি হবে, একেবারে টেলোমিয়ারের কাছাকাছি রয়েছে যে ক্রোমোজোম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে ধরনের আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো জে আকৃতির ক্রোমোজোম। আর যদি টেলোসেন্ট্রিক হয়, অর্থাৎ একেবারে এন্ডে সেন্ট্রোমিয়ার রয়েছে ক্রোমোজোমের এন্ডে, তাহলে আমরা যে আকৃতির ক্রোমোজোম দেখতে পাই সেটা হচ্ছে আই আকৃতি। তাহলে ভি এল জে আই এই চারটে আকৃতির ক্রোমোজোম আমরা অ্যানাফেজ দশায় দেখতে পাবো, ঠিক আছে, এটা লিখবে। নেক্সট বলছে দেখো, উদ্ভিদ এবং প্রাণী কোষ বিভাজনে মাইক্রোটিউবিউল এবং সেন্ট্রোজোমের একটি করে ভূমিকা লেখো। তো মাইক্রোটিউবিউল কি করে থাকে, মাইক্রোটিউবিউল উদ্ভিদ কোষ বিভাজনের সময় অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেম গঠন করে, ঠিক আছে, বেম তন্তু গঠন করে মাইক্রোটিউবিউল। আর সেন্ট্রোজোম কি করে, সেন্ট্রোজোম প্রাণী কোষের বিভাজনের সময় সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল রয়েছে সেখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় এবং দুই মেরুর অ্যাস্ট্রাল রশ্মি একে অপরের দিকে অগ্রসর হতে থাকে এবং আলটিমেটলি বেম তন্তু গঠন করে, ঠিক আছে। তাহলে সেন্ট্রোজোম মেনলি প্রাণী কোষ বিভাজনে সাহায্য করছে এবং উদ্ভিদ কোষ বিভাজনে মাইক্রোটিউবিউল সাহায্য করছে। নেক্সট বলছে দেখো, জল পরাগী পক্ষী পরাগী ফুলের নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লেখো। ফুলের বর্ণ, জল পরাগী ফুল বর্ণহীন হয় সাধারণত, আর পক্ষী পরাগী ফুল উজ্জ্বল বর্ণযুক্ত হয়। ফুলের আকার, জল পরাগী ফুল জেনারেলি ছোট ছোট আকারের হয়, বাট পক্ষী পরাগী ফুল পাখিরা যাতে তাকে দেখতে পায় তাই তারা অনেক বড় আকারের হয় এবং উজ্জ্বল বর্ণযুক্ত হয়। ওকে, নেক্সট বলছে দেখো, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। এই কোয়েশ্চেন আমরা রিপিট হতে দেখেছি। তো মেন্ডেলের সাফল্য লাভের প্রধান কারণ ছিল যে তিনি খুব কম সংখ্যার বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন, ঠিক আছে, মানে কম সংখ্যায় বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বলতে আমি বলতে চাইছি যে তিনি আইদার মাত্র এক জোড়া বা দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদদের নিয়েই কাজ করেছিলেন, যার ফলে তাদের কিন্তু পরীক্ষাটা সহজ হয়েছিল। এবং সেকেন্ড হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষার ফলাফল তিনি অ্যাটলিস্ট 3 জেনারেশন অবধি দেখেছিলেন, যার ফলে অনুপাতের ভিত্তিতে তার সূত্র নির্ধারণ করা, কিন্তু সূত্র প্রণয়ন করা সহজ হয়েছিল, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, ফুলের রং এবং ফুলের অবস্থান অনুযায়ী মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো লেখো। ফুলের রঙের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সাদা ফুল। ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক ফুল আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষস্থ ফুল, ঠিক আছে। নেক্সট বলছে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লেখো। তার মানে তোমাদের এখানে স্বাধীন সঞ্চরণের সূত্রটি লিখতে হবে, বইতেই দেওয়া আছে, সেটাই তোমরা লিখবে। নেক্সট বলছে, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার একটি তালিকা তৈরি করো। এই কোয়েশ্চেনটা কিন্তু এতবার রিপিট হয়েছে পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপারে, আমি শিওর শট এই কোয়েশ্চেনটা তোমাদের আসতেই চলেছে মাধ্যমিকে। তো পায়রার বায়ুথলি টোটাল থাকে 9টি, যেগুলি ফুসফুসের সাথে যুক্ত থাকে। পায়রার বায়ুথলিতে যেহেতু অক্সিজেন গ্যাস থাকে তাই এটি পায়রার শরীরকে হালকা করতে সাহায্য করে। প্রথম পয়েন্ট এটা, বডি যেহেতু হালকা হয়ে যায় তার ফলে মাটির থেকে যখন উপরে ওঠে পাখি ওড়ার জন্য, সেই উড্ডয়নের সময় কিন্তু বডি হালকা থাকায় উড্ডয়নে হেল্প হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই বায়ুথলির মধ্যে যে অক্সিজেন গ্যাস থাকে তা কিন্তু পায়রাকে ওড়ার সময় ক্লান্ত হতে দেয় না, ঠিক আছে, তাহলে এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে দেখো, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের পূর্বপুরুষের নাম পর্যায়ক্রমে সময় পর্যায়ক্রমে লেখো। তাহলে প্রথমে তোমরা লিখবে ইওসিন যুগের ইওহিপ্পাস, দেন লিখবে অলিগোসিন যুগের মেসোহিপ্পাস, দেন লিখবে মায়োসিন যুগের মেরিচিহিপ্পাস, দেন লিখবে প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস এবং আলটিমেটলি লিখবে হলোসিন যুগের ইকুয়াস, ঠিক আছে। তাহলে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। আর যুগগুলো কি, প্রথমে ইওসিন যুগ, তারপর অলিগোসিন, তারপরে মায়োসিন, তারপরে প্লায়োসিন এবং লাস্ট হচ্ছে হলোসিন যুগ, ঠিক আছে। তাহলে যুগ এবং ঘোড়ার জীবাশ্মের নাম লিখে দেবে। নেক্সট বলছে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনে যে যে সাদৃশ্য দেখা যায় তার তালিকা প্রস্তুত করো। 3 রকম সাদৃশ্য দেখা যায়। প্রথমত হচ্ছে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ দেখা যায়। সেকেন্ড হচ্ছে
এক সারি অন্তস্থ যুগ্ম ফুলকা থলি দেখা যায়, এবং থার্ড হচ্ছে লেজ সদৃশ্য গঠনে খণ্ডকের মতো সজ্জিত মায়োটম পেশি দেখা যায়। ঠিক আছে, নেক্সট বলছে দেখো জমি ব্যবহারের রীতির পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করছে লেখো। দেখো আগে মেনলি জমি ব্যবহার হতো কৃষি কাজের ক্ষেত্রে, বাট এখন নগরায়নের সাথে সাথে কৃষি কাজের তুলনায় জমি কিন্তু অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, কলকারখানা প্রস্তুতের কারণে বা আবাসস্থল প্রস্তুতে, বাসস্থান প্রস্তুতের কারণে। ঠিক আছে, যার ফলে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। প্রথমে লিখবে কৃষি জমির পরিমাণ হ্রাস পেলে কি হবে, কৃষি উৎপাদন যেগুলো সেগুলোও হ্রাস পাবে, ফলে বাজারে কৃষিজ দ্রব্যের দাম বাড়বে এবং মূল্য বৃদ্ধি হবে। ঠিক আছে, মূল্য বৃদ্ধি হবে এবং মূল্য বৃদ্ধি হওয়ার ফলে খাদ্য সংকট বাড়বে, খাদ্য সংকট বাড়বে। ঠিক আছে, এবং ওভারঅল আমাদের কিন্তু ক্ষতি হবে। ওকে, নেক্সট বলছে দেখো শব্দ দূষণের প্রভাব নিম্নোক্ত ক্ষেত্রে উল্লেখ করো। প্রথমে বলেছে শ্রবণ যন্ত্র। দেখো শব্দ দূষণের ফলে যদি 100 ডেসিবেলের শব্দ আমরা দীর্ঘদিন ধরে শুনতে থাকি তাহলে আমাদের বধির হয়ে যাওয়ার চান্স থাকে, এবং 160 ডেসিবেলের শব্দ যদি আমরা হঠাৎ করে শুনি তাহলে কিন্তু আমাদের কানের পর্দা ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স থাকে। নেক্সট বলছে হৃদযন্ত্র। হঠাৎ করে খুব জোরে শব্দ শুনলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আমাদের যে হার্ট উৎপাদ, ঠিক আছে, সেটা বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে। আবার অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে অতিরিক্ত জোরে শব্দ শুনলে তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ারও চান্স থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে দেখো বলছে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে একটি বিদ্যালয় কি কি ভূমিকা পালন করতে পারে বলে তোমার মনে হয়। দেখো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে প্রথমত তো হচ্ছে আমরা অনেক গাছ লাগাতে পারি, তাহলে আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং বৃক্ষরোপণ করে আমরা দূষণকে কমাতে পারি এবং আমাদের যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেটাকেও টু সাম এক্সটেন্ট কমাতে পারি। তাহলে প্রথম পয়েন্ট হলো বৃক্ষরোপণ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা জানি কোনো একটি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তারা সাধারণত সেই স্থানীয় এলাকারই হয়ে থাকে, ফলে তাদের সেই স্থানীয় এলাকার জীবজন্তু বা জীবজন্তু সম্বন্ধে অনেক ভালো জ্ঞান থাকবে। ঠিক আছে, তার ফলে আমরা কিন্তু তাদের দিয়ে স্থানীয় এলাকার যে জীবজন্তু রয়েছে তাদের একটা লিস্ট প্রস্তুত করতে পারি এবং তাদের যে আচরণ, তাদের যে প্রজনন, পরিযানের সময়, খাদ্য, আশ্রয় ইত্যাদি সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। এবং যেরকম পিবিআর তৈরি করা হয়, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, তেমন একটি রেজিস্টার তৈরিতেও কিন্তু ছাত্রছাত্রীদের আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এছাড়া থার্ড পয়েন্ট হচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ধরো পোস্টার ডিজাইন করলো বা সেমিনার করলো, রাস্তায় তোমাদের নাটক করলো, পথনাটক করে সাধারণ মানুষকে কিন্তু জীববৈচিত্র্যের গুরুত্ব এবং পরিবেশ দূষণের কুফল, এছাড়া তোমার যে পরিবেশ দূষণের কুফল, তারপরে তোমার বিশ্ব উষ্ণায়ন, জীববৈচিত্র্যের গুরুত্ব, এই সমস্ত কিছু সম্বন্ধে তারা কিন্তু ওয়াকিবহাল করতে পারে। মানুষের সচেতনতাতেও তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তাহলে এগুলো তোমরা লিখতে পারো নিজেদের মতো করে, 3-4টে পয়েন্ট করে লিখে দেবে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা বলো। দেখো সুন্দরবনের প্রধান সমস্যা হচ্ছে যে এখানে আরবানাইজেশন হওয়ার ফলে, নগরায়নের জন্য এখানকার যে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে সেগুলোকে কিন্তু কেটে ফেলা হচ্ছে। এবার আমরা জানি ম্যানগ্রোভ উদ্ভিদ কি করে, ম্যানগ্রোভ উদ্ভিদ কিন্তু উপকূল অঞ্চলকে সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ বা সমুদ্রে সাইক্লোন এলে, সুনামি এলে তার থেকে রক্ষা করে। ফলে ম্যানগ্রোভ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু উপকূল অঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার চান্স থাকে। সেকেন্ড হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে এখন ঘন ঘন সাইক্লোন হয় এবং ঘন ঘন সুনামিও হতে পারে। ঠিক আছে, যার ফলে এই ঘন ঘন সাইক্লোন বা বন্যার ফলে কিন্তু সমুদ্রের যে উপকূলবর্তী এলাকা সেগুলো কিন্তু বা দ্বীপ সেগুলো নিমজ্জিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটি লিখতে পারো। অথবা আরো একটি তোমাদের বলে দিই, সুন্দরবনে এখন যে মেন সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে খাদ্য এবং খাদকের সম্পর্কে বিঘ্নতা দেখা দিচ্ছে। ঠিক আছে, মানে দেখো সুন্দরবনে এমনি বাঘ তোমার কমই রয়েছে, কমেই গেছে আগের তুলনায়। ঠিক আছে, প্লাস বাঘের যে খাবার অর্থাৎ তৃণভোজী প্রাণী তাদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের পোচিং হচ্ছে বা বেশি শিকার হয়ে যাচ্ছে, যার ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে তৃণভোজী প্রাণীদের। তো তৃণভোজী প্রাণীর সংখ্যা কমলে কি হবে, অটোমেটিক্যালি বাঘের খাবারের পরিমাণও কমবে, ফলে বাঘ না খেতে পেয়ে কিন্তু মারা যাবে বা বাঘ কিন্তু লোকালয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এগুলোও হচ্ছে খাদ্য খাদকের সম্পর্কে কিন্তু বিঘ্নতা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, সেটাও কিন্তু সুন্দরবনের
একটি পরিবেশগত সমস্যা। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের পেজ নাম্বার 330 যতগুলো 17টা কোয়েশ্চেন ছিল সবকটা আমি আলোচনা করে দিলাম। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। নেক্সট চলে যাচ্ছি আমরা পেজ নাম্বার 334 এ যাচ্ছি। দেখো ঠিক আছে, তো পেজ নাম্বার 334 এ 2 মার্কসের কোয়েশ্চেন গুলো দেখবো, বাট তার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবে না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ একটা সাবস্ক্রিপশন তোমাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমার জন্য এর কিন্তু মূল্য অনেক। প্রত্যেকদিন তোমাদের জন্য বিভিন্ন কাজের মধ্যেও তোমাদের ভালোর জন্য ভিডিও নিয়ে আসতে কিন্তু তোমাদের এই সাবস্ক্রিপশন, লাইক শেয়ার কমেন্টই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে থাকে। প্লাস আরো একটা জিনিস তোমাদের বলতে চাই, তোমরা যদি পর্ষদের টেস্ট পেপার সলভিং এর অন্যান্য ভিডিও এবং এবিটি এর টেস্ট পেপার সলভিং এর ভিডিওগুলো দেখতে চাও, তাহলে তার জন্য একটা প্লে লিস্টের লিংক আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, সেটাকে তোমরা ফলো করতে পারো। এছাড়া মাধ্যমিকের ক্লাস 10 এর যে কোনো চ্যাপ্টারের যে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, তার জন্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিংকের প্লে লিস্টও কিন্তু ভিডিও শেষে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই দুটো প্লে লিস্ট তোমরা কিন্তু চেক আউট করে নিও। ঠিক আছে, চলো আর দেরি না করে পেজ নাম্বার 334 স্টার্ট করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের কাজগুলি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বলো। প্রথমে বলেছে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের গ্রোথ হরমোন বা STH ও বলতে পারি আমরা, সোম্যাটোট্রফিক হরমোন। যে কোনোটাই লিখতে পারো, কোনোটাই ভুল নয়, যেটাই লিখবে মার্কস পাবে। নেক্সট বলছে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় কে? গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন বাধা দেয়। ইনসুলিন আমরা একটু আগেই পড়েছি যে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয়, তো এটা হবে ইনসুলিন। নেক্সট বলছে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় কে? এটাও আমরা একটু আগেই দেখেছি, আমাদের লিউটিনাইজিং হরমোন বা LH প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তোমরা কিন্তু পুরোটাই লিখবে, LH বলে ছেড়ে দেবে না, লিউটিনাইজিং হরমোন ব্র্যাকেটে LH লিখবে। নেক্সট বলছে জরায়ুর পেশির সংকোচন ঘটিয়ে প্রসবে সহায়তা করে কে? এটা হবে অক্সিটোসিন হরমোন। কোন হরমোন? অক্সিটোসিন হরমোন। ঠিক আছে, নেক্সট বলছে দেখো মায়োপিয়া এবং প্রেসবায়োপিয়ার কারণ ব্যাখ্যা করো। মায়োপিয়া রোগে কি হয়? মায়োপিয়া রোগে আমাদের যে অক্ষি গোলক রয়েছে, সেটা অক্ষি গোলকের সাইজ যেটা, সেটা সাইজে বড় হয়ে যায়। ঠিক আছে, নর্মাল সাইজের তুলনায় অক্ষি গোলক সাইজে বড় হয়ে যায়, যার ফলে যে প্রতিবিম্ব রেটিনার উপরে গঠন হওয়ার কথা ছিল, সেই প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, ফলে আমরা দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পাই না। ঠিক আছে, তাহলে মায়োপিয়ার এটাই কারণ। প্রেসবায়োপিয়ার কারণ কি? প্রেসবায়োপিয়া জেনারেলি 40 বছর বয়সের পরের মানুষের দেখা যায়। এটার মেন কারণ হচ্ছে আমাদের লেন্সের যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, সেটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা কাছের জিনিস ভালোভাবে দেখতে পাই না। ঠিক আছে, নেক্সট বলছে দেখো দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দছকের মাধ্যমে দেখাও। এই ধরনের কোয়েশ্চেনও আমরা কিন্তু এর আগে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারে পেয়েছি, সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এক্ষেত্রে প্রথমে তোমার উদ্দীপক কি হবে বা উদ্দীপনা কি হবে? এখানে উদ্দীপক হবে তোমার ঘন্টার আওয়াজ। ঠিক আছে, ঘন্টার আওয়াজ। নেক্সট তোমার গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ এখানে কি হবে? গ্রাহক অঙ্গ হচ্ছে আমাদের কানের যে অর্গান অফ কর্টি, অন্তর্কর্ণের অর্গান অফ কর্টি, ঠিক আছে, সেটি শব্দকে গ্রহণ করে, তাহলে এখানে গ্রাহক অঙ্গ হবে অর্গান অফ কর্টি, কানের কর্ণের অর্গান অফ কর্টি। নেক্সট তোমার সংজ্ঞাবহ স্নায়ু। সংজ্ঞাবহ স্নায়ু এখানে কোনটা হবে? এখানে কিন্তু সংজ্ঞাবহ নিউরন নয়, সংজ্ঞাবহ স্নায়ু। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে আমরা নিউরন বলি। সংজ্ঞাবহ স্নায়ু হবে এখানে আমাদের অডিটারি নার্ভ, ব্র্যাকেটে লিখবে অডিটারি নার্ভ। ঠিক আছে, অডিটারি স্নায়ুর মাধ্যমে সংজ্ঞা এবার কোথায় পৌঁছাবে? এটি এবার আমাদের স্নায়ু কেন্দ্রে পৌঁছাবে। স্নায়ু কেন্দ্র এখানে আমাদের কি? এখানে আমাদের শব্দ শোনার ক্ষেত্রে স্নায়ু কেন্দ্রের নাম হবে অডিটারি কর্টেক্স। অডিটারি কর্টেক্স। অডিটরি কর্টেক্স কোথায় দেখা যায়? এটি আমাদের গুরু মস্তিষ্কের যে টেম্পোরাল লোব রয়েছে, টেম্পোরাল লোবে অডিটারি কর্টেক্স থাকে, তাহলে লিখবে গুরু মস্তিষ্কের টেম্পোরাল লোবের অডিটারি কর্টেক্স, এটা হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র। ব্র্যাকেটে লিখবে এখানে কি হয়? এখানে সংজ্ঞা আজ্ঞায় পরিণত হয়। ঠিক আছে, সংজ্ঞা আজ্ঞায় পরিণত হয়। ওকে, তারপরে তোমরা অ্যারো দিয়ে লিখবে আজ্ঞাবহ স্নায়ু। আজ্ঞাবহ স্নায়ু, ঠিক আছে, আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে এবার সেটা কোথায় পৌঁছাবে? এসে আমাদের কারক অঙ্গে পৌঁছাবে। কারক অঙ্গ আমাদের এখানে কি হবে? তুমি শব্দ শুনলে, বেল বাজছে, সেই শব্দ শুনে তোমাকে উঠে যেতে হবে। উঠে যেতে গেলে, হাঁটতে গেলে বা গমনে তোমাদের হাত পা দুটোরই পেশি লাগবে, তো তাহলে এখানে তোমার হাতের এবং পায়ের পেশি, এই দুটো হবে তোমার কারক অঙ্গ। ঠিক আছে, তো
তারপরে তোমরা লিখবে উদ্দীপনায় সাড়া প্রদান, ঠিক আছে, সাড়া প্রদান। সাড়া প্রদানে কি হবে, হাত এবং পায়ের পেশি সংকোচনের মাধ্যমে, সংকোচন প্রসারণের মাধ্যমে আমি উঠে যাব, উঠে গিয়ে দরজা খুলে দেব, ঠিক আছে। তাহলে এই হবে আমাদের সাড়া প্রদান। ব্র্যাকেটে এটা লিখে দেবে যে কি করবে তোমরা, হাত পেশির সংকোচনের মাধ্যমে গমন হবে এবং গমন করে গিয়ে উঠে গিয়ে আমরা কিন্তু দরজা খুলে দেব, ঠিক আছে। তাহলে এটাই হবে পুরো স্নায়বিক পথ। নেক্সট বলছে দেখো, পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে ক্ষরিত 4টি ট্রফিক হরমোনের নাম লেখো। 4টি ট্রফিক হরমোন হবে, প্রথমত হবে গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রফিক হরমোন বললাম। সেকেন্ড তোমরা লিখবে হচ্ছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন লিখবে, ঠিক আছে। থার্ড তোমরা লিখবে এসিটিএইচ। এসিটিএইচ হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এগুলোর কিন্তু প্রত্যেকটারই ফুল ফর্ম তোমরা লিখবে, ব্র্যাকেটে শর্ট ফর্ম গুলো লিখে দেবে। এবং ফোর্থ তোমরা লিখবে জিটিএইচ বা গোনাডোট্রফিক হরমোন, ঠিক আছে। তাহলে এই 4টে হচ্ছে 4 রকম ট্রফিক হরমোন অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত। নেক্সট বলছে মিওসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য হবে যে মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখতে সাহায্য করে হ্রাস বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। যার ফলে কি হয়, মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা তা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, যার ফলে যখন গ্যামেট থেকে জাইগোট তৈরি হয় তাতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ 2n হলে 2nই থাকে, ঠিক আছে। তাহলে প্রথম এটা। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যে মিওসিসের ফলে আমাদের কি হয়, অপত্যের মধ্যে প্রকরণ দেখা দেয় বা নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়, ঠিক আছে, যা কিন্তু অভিব্যক্তির বা বিবর্তনের রসদ। তা এটাকে কিভাবে তোমরা ব্যাখ্যা করবে, তোমরা লিখবে যে মিওসিসের সময় যে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের ফলে আমাদের জিনের পুনর্বিন্যাস হয় এবং নতুন ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, যা নতুন ধরনের বৈশিষ্ট্য অপত্যের মধ্যে দেখায়। এই নতুন ধরনের বৈশিষ্ট্যগুলি প্রতিকূল পরিবেশে অপত্য জীবকে মানিয়ে নিতে বা খাপ খাইয়ে নিতে সাহায্য করে, যা অভিব্যক্তিতে আলটিমেটলি গিয়ে হেল্প করে, অর্থাৎ এটি অভিব্যক্তি বা বিবর্তনের মূল রসদ। তাহলে এই দুটো হচ্ছে মিওসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য। ওকে, নেক্সট বলছে দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরীক্ষে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো। দেখো, বেমতন্তু গঠন। উদ্ভিদ কোষের মাইটোসিসে আমরা দেখতে পাই বেমতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিউবিউল, তারা অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করে। whereas প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেন্ট্রোজোমের মধ্যে থাকা সেন্ট্রিওল, তার থেকে অ্যাস্ট্রাল রশ্মি মানে বেরোয় এবং সেই অ্যাস্ট্রাল রশ্মি 2টি মেরুদ থেকেই বেরোয় এবং তারা কেন্দ্রের দিকে অগ্রসর হয় এবং বেমতন্তু গঠনে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট বলছে স্টেম বডি গঠন। উদ্ভিদ কোষের মাইটোসিসে স্টেম বডি গঠিত হয় না, বাট প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠিত হয় এবং এই স্টেম বডি কিন্তু এরপরে টেলোফেজ দশায় প্রাণী কোষকে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে তার সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। স্টেম বডি তাহলে প্রাণী কোষে গঠিত হচ্ছে, এটা তোমরা মেনশন করবে এবং এটি ক্লিভেজে সাহায্য করে। নেক্সট যাচ্ছে দেখো, বলছে ছত্রাকের একটি উদাহরণের সাহায্যে কোরকোদ্গম এবং শৈবালের উদাহরণের সাহায্যে খন্ডিভবনের তালিকা লেখো। কোন ছত্রাকে কোরকোদ্গম দেখা যায়, ইস্টে দেখা যায়, আর কোন শৈবালে খন্ডিভবন দেখা যায়, স্পাইরোগাইরাতে দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, রিপিটেড কোয়েশ্চেন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের 2য় সূত্র বিবৃত করো। তার মানে এখানে স্বাধীন সঞ্চরণের সূত্রটি লিখতে হবে। নেক্সট বলছে দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। তাহলে তোমাদেরকে এখানে লিখতে হবে, এই ক্রসটা দিতে হবে যে ধরো প্যারেন্টাল জেনারেশনে আমি একটি লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছের সাথে সাদা ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছের ক্রস করালাম, রেড অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তাহলে F1 জেনারেশনে আমরা যে সন্ধ্যামালতী উদ্ভিদ পাই সেটা লাল বা হোয়াইট কোনোটাই না হয়ে মধ্যবর্তী একটা কালার দেখায়, যেটা হচ্ছে গোলাপি, ঠিক আছে। তার মানে এখানে লাল রংটা যেটা প্রকট বৈশিষ্ট্য বলে ধরা হচ্ছিল সেটা অসম্পূর্ণভাবে প্রকটতা প্রকাশ করছে, তাই গোলাপি ফুল হচ্ছে, ঠিক আছে। এবার এই F1 জেনারেশনে 2টি গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছের মধ্যে যদি আমি ক্রস করাই তাহলে কি হবে, চেকার বোর্ডটা এঁকে নি দেখো, তাহলে আমরা কি কি পাবো। তাহলে দেখো, একদিকে লিখবো RW এটা একটা গ্যামেট হবে, এদিকেও সেম RW গ্যামেট হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি উদ্ভিদ পাবো, একটি পাবো ক্যাপিটাল আর মানে বিশুদ্ধ লাল পাবো একটা, ঠিক আছে, বা লাল পাবো একটা পাবো হচ্ছে
ক্যাপিটাল আর ডাব্লিউ এখান থেকেও আর একটা ক্যাপিটাল আর ডাব্লিউ পাবো, তাহলে দুটি পাবো আমরা গোলাপি এবং একটি পাবো আমরা ক্যাপিটাল ডাব্লিউ অর্থাৎ সাদা। তাহলে জিনোটাইপের অনুপাত কত হবে? জিনোটাইপ আমরা তিন রকম পাচ্ছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ, ঠিক আছে, এবং ক্যাপিটাল ডাব্লিউ এই ক্যাপিটাল ডাব্লিউ এই তিন ধরনের জিনোটাইপ পাচ্ছি F2 জেনারেশনে। তাদের অনুপাত হচ্ছে 1:2:1, ঠিক আছে। আবার দেখো ফিনোটাইপ, তাহলে জিনোটাইপের গল্পটা হয়ে গেল। এবার ফিনোটাইপ তিন রকম পাচ্ছি, এক হচ্ছে রেড, এক হচ্ছে পিঙ্ক এবং আরেকটি হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এই তিন ধরনের ফিনোটাইপ পাচ্ছি। এটারও অনুপাত কত? রেড পাচ্ছি একটি, পিঙ্ক পাচ্ছি দুটি, হোয়াইট পাচ্ছি একটি, তার মানে ফিনোটাইপের অনুপাত 1:2:1। তাহলে দেখো ফিনোটাইপেরও যা অনুপাত, জিনোটাইপেরও অনুপাত সেম হয়ে যাচ্ছে। কোন জেনারেশনে গিয়ে সেম হচ্ছে? অসম্পূর্ণ প্রকটতায় F2 জেনারেশন কথাটা কিন্তু মেনশন করতে হবে তোমাদের, ঠিক আছে। নেক্সট বলছে দেখো থ্যালাসেমিয়ার বাহক পিতামাতার সন্তানদের কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত হবে তা যুক্তিসহ লেখো। তাহলে দেখো বাহক পিতা, আমরা প্রথমেই লিখে নেব থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে। তাহলে দেখো পিতার ক্ষেত্রে কি হবে জিনোটাইপ? বাহক যেহেতু, তাহলে তার একটি অটোজোমে আমরা দেখতে পাবো থ্যালাসেমিয়ার মিউট্যান্ট জিন রয়েছে অর্থাৎ এটি রয়েছে এবং একটি অটোজোম নর্মাল, সেটা A+। সেম ভাবে মায়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো একটি অটোজোম, মাও যেহেতু বাহক, একটি অটোজোমে আমরা থ্যালাসেমিয়ার মিউট্যান্ট জিন এটি দেখতে পাবো বা মিউট্যান্ট অ্যালিল দেখতে পাবো, অন্যটি কিন্তু নর্মাল অ্যালিল হবে, A+ হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের পিতামাতাকে যখন আমরা ক্রস করব, পানেট স্কোয়ারটা তোমরা আঁকবে চেকার বোর্ডটা, তাহলে তখন আমরা কি কি ধরনের অপত্য পাবো? দেখো একটি পাবো হচ্ছে এটি, ঠিক আছে, এটি একরকম পাবো যার দুটি অ্যালিলি মিউট্যান্ট থ্যালাসেমিয়ার জিনকে বহন করছে, অর্থাৎ এটি মেজর থ্যালাসেমিয়ার পেশেন্ট হবে, ঠিক আছে, এই সন্তানটি মেজর থ্যালাসেমিয়া হবে। নেক্সট পাবো হচ্ছে আমরা A+ পাবো একটি, ঠিক আছে, আরেকটি পাবো আমরা A+, আরেকটিও পাবো A+, ওকে। তার মানে এরা দুজন হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক বলতে পারি আমরা, এদের পিতামাতার মতোই থ্যালাসেমিয়ার বাহক বা মাইনার থ্যালাসেমিয়া, ওটা ছিল মেজর, এটা হচ্ছে মাইনার থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক বলতে পারি। এবং আরেকটি পাবো আমরা কমপ্লিটলি নর্মাল, যেটা হবে A+, ঠিক আছে। তাহলে এ হচ্ছে একেবারে নর্মাল, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করেছে যে কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। দেখো 4 জনের মধ্যে একজন কিন্তু মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে, তাহলে লিখবে 25% এর মেজর থ্যালাসেমিয়া দেখা যাবে এবং 50% হবে বাহক বা মাইনর থ্যালাসেমিয়া যুক্ত, ঠিক আছে, পিতামাতার মতো। তাহলে 25% অ্যাকচুয়ালি এখানকার অ্যান্সার হবে, মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত হবে 25%, ওকে। ক্রসটা করে চেকার বোর্ডটা দেখাবে। নেক্সট বলছে দেখো বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ প্রচুর হরিণ আছে এমন জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘকে ছাড়া হলো, বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে তা লেখো। দেখো বাঘগুলিকে প্রথমত নিজেদের মধ্যে সংগ্রাম করতে হবে, যেটা হচ্ছে একটা ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে বাঘের সাথে বাঘের একটা সংগ্রাম হবে, ঠিক আছে, সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, খাবার খোঁজার জন্য বাঘের সাথে বাঘের একটা সংগ্রাম হবে। আর সেকেন্ড হচ্ছে বাঘ হরিণের সাথে একটা সংগ্রাম করবে, কারণ বাঘ হচ্ছে এখানে শিকারী, হরিণ হচ্ছে এখানকার শিকার, তো তার মানে দুটো ডিফারেন্ট প্রজাতির মধ্যে যে সংগ্রাম হবে তাকে আমরা বলবো আন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্টারস্পেসিফিক সংগ্রাম, ঠিক আছে। তাহলে দু রকম সংগ্রাম হবে, একটা হচ্ছে নিজের প্রজাতির মধ্যে অর্থাৎ বাঘের সাথে বাঘেদের অন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক সংগ্রাম, এবং বাঘের সাথে হরিণের ইন্টারস্পেসিফিক সংগ্রাম বা আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট বলছে দেখো বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি কি কি ভূমিকা পালন করে লেখো। দেখো এটা রিপিটেড কোয়েশ্চেন, এর আগের সেটেও এসেছে, এই সেটেও এসেছে, আমি আর রিপিট করছি না, এর আগেও বহু সেটে এসেছে, এটা আসবেই ধরে নাও। নেক্সট বলছে উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। প্রথমত তোমরা লিখবে কালকাসুন্দা ফুলের যে স্ট্যামিনোড, যেটি হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশর, সেটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এবং দ্বিতীয় তোমরা লিখবে যে কচুর যে চমসা মঞ্জরি হয় সেখানে বন্ধা ফুল দেখা যায়, সেই বন্ধা পুষ্পও হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে।
নেক্সট বলছে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লাল চন্দন, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উপরিউক্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে? দেখো লাল চন্দন বা রেড স্যান্ডেলউড এটার কিন্তু মেডিসিনাল ভ্যালু রয়েছে, প্লাস এটা কিন্তু বিভিন্ন পূজা অর্চনাতেও কাজে লাগানো হয়, ফলে এবং লাল চন্দন স্পেসিফিক্যালি অন্ধ্রপ্রদেশেরই কিছু অঞ্চলে মেনলি দেখা যায় বেশি পরিমাণে, ফলে এর যেহেতু প্রচুর মেডিসিনাল ভ্যালু, কসমেটিক্স ভ্যালু, এছাড়া পুজো অর্চনায় ইউজ করা যায়, লাল চন্দন গাছ এমনিতেই কিন্তু প্রচুর দামি, ঠিক আছে? তো এই গাছকে কিন্তু স্মাগলিং হয়, এই গাছ কেটে কিন্তু স্মাগলিং হয়, ফলে স্মাগলিং হচ্ছে লাল চন্দনের বিপন্নতার প্রধান কারণ। সেকেন্ড বলছে মৌমাছি, মৌমাছি কেন বিপন্ন হয়ে যাচ্ছে? আমরা কৃষি ক্ষেত্রে যে রাসায়নিক সার বা আগাছানাশক বা কীটনাশক পেস্টিসাইড ইউজ করছি, এই পেস্টিসাইড কিন্তু যেমন অন্যান্য পেস্টদের মারছে, তেমন মৌমাছি যারা পরাগযোগে হেল্প করে, ফসল উৎপাদনে সাহায্য করে, তাদেরকেও মেরে দিচ্ছে। তাহলে মৌমাছির বিলুপ্ত হওয়ার প্রধান কারণ, বিলুপ্ত বা বিপন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে কীটনাশকের ব্যবহার কৃষিক্ষেত্রে এবং জমিতে বাগানে কীটনাশকের ব্যবহার। নেক্সট হচ্ছে পেঙ্গুইন, পেঙ্গুইন তোমরা জানো জেনারেলি আমরা সাদার্ন পোলে দেখতে পাই, ঠিক আছে? তো অ্যান্টার্কটিকায় দেখা যায়। পেঙ্গুইনের বিপন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? বিশ্ব উষ্ণায়নের ফলে দুই মেরুর বরফ গলে যাচ্ছে, যার ফলে পেঙ্গুইনের যে হ্যাবিটাট বাসস্থান তার ধ্বংস হচ্ছে। তার মানে ক্লাইমেট চেঞ্জ কিভাবে বাসস্থান ধ্বংস করছে এবং পেঙ্গুইন মারা পড়ছে বা পেঙ্গুইন বাসস্থান ধ্বংস হওয়ার জন্য সংখ্যায় কমে যাচ্ছে, বিপন্ন হয়ে পড়ছে, ঠিক আছে? লাস্ট বলছে সর্পগন্ধা, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় তোমরা জানো, যা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, তার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া স্কিজোফ্রেনিয়া রোগের ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। তো সর্পগন্ধা গাছের অতিরিক্ত ব্যবহারের ফলে বা ওভার এক্সপ্লয়টেশনের ফলে কিন্তু এই গাছ আমাদের ধীরে ধীরে বিপন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো, মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। খাদ্য উৎপাদন, দেখো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রাণীজ খাদ্যও যেমন পাই তেমন উদ্ভিজ খাদ্যও পাই। উদ্ভিজ খাদ্যের ক্ষেত্রে আমরা বলতে চাইছি যে ফসল উৎপাদন, আমরা জমিতে যে ফসল ফলাই ধান, গম, যব, ভুট্টা ইত্যাদি ফসল উৎপাদনের পরিমাণ, ফসল কিন্তু আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করছে, ঠিক আছে? এই ধরনের জীববৈচিত্র্য। সেকেন্ড হচ্ছে প্রাণীজ খাদ্য, যেমন ধরো ডিম, মাছ, মাংস, এগুলোও কিন্তু আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করছে। নেক্সট বলছে ওষুধ প্রস্তুতি, ওষুধ প্রস্তুতি দেখো আমরা প্রাণী এবং উদ্ভিদ দু ধরনের থেকে ওষুধ প্রস্তুতি করতে পারি। এক্ষুনি আমি একটা বললাম, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন তৈরি হয় যা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এছাড়া তোমার সিনকোনা গাছের ছাল থেকে আমাদের কুইনাইন তৈরি হয়, যা ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে ওষুধ প্রস্তুতিতে গাছের ভূমিকা। আর ওষুধ প্রস্তুতিতে প্রাণীর ভূমিকা যদি আমি বলি, তাহলে আমরা দেখতে পাবো সাপের বিষ থেকে ল্যাকেসিস ওষুধ তৈরি হয়, মৌমাছির বিষ থেকে এপিস ওষুধ তৈরি হয়। তো এগুলোও কিন্তু ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের ভূমিকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি দেখো, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো চারটি লিখতে হবে তোমাকে। প্রথমত হচ্ছে যে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 যেটা, ঠিক আছে, তার আন্ডারে IUCN এর ক্যাটেগরি 4 এর আন্ডারে পড়ে, ক্যাটেগরি 4 এর আন্ডারে পড়ে, ঠিক আছে? ক্যাটেগরি 4 এর আন্ডারে কি হয়, এখানে বিভিন্ন ধরনের এন্ডেঞ্জার্ড অ্যানিমেলকে, ঠিক আছে, জীবকে আমরা তাদের হ্যাবিটেট সমেত সংরক্ষণ করি, ঠিক আছে? তো যে কোনো অভয়ারণ্যে কি কি কাজ নিষিদ্ধ? নিষিদ্ধ হচ্ছে প্রথমত সেখানে কোনো রকমের প্রাণী হত্যা নিষিদ্ধ, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে সেখানে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ, কোনো রকম শিকার করা নিষিদ্ধ, ঠিক আছে? আগেকার দিনে তোমরা জানো রাজা রাজরারা বা জমিদাররা শিকার করতো, তো কোনো রকম শিকার নিষিদ্ধ। থার্ড হচ্ছে এখানে কোনো রকমের চোরা শিকারি বা পোচিং এর ব্যাপারও কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে? এবং ফোর্থ হচ্ছে এখানকার কোনো গাছপালাকে, কিছু কিছু স্পেসিফাইড গাছপালা রয়েছে যাদেরকে কিন্তু কাটা বা তুলে নিয়ে যাওয়া যায় না। তো এই চারটে জিনিস নিষিদ্ধ, প্রাণী হত্যা, শিকার, চোরা শিকার এবং গাছপালা, কিছু বিশেষ ধরনের গাছপালা তুলে নিয়ে যাওয়া বা কাটা নিষিদ্ধ, ঠিক আছে, অভয়ারণ্যে। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকবে, পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো। পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ
স্থানের নাম লেখো, ঠিক আছে। বিপন্ন সরীসৃপ প্রজাতি বলতে আমরা কুমিরকে বলতে পারি। কুমির পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত হয়? লথিয়ান দ্বীপে সংরক্ষণ হয়, সুন্দরবনের লথিয়ান দ্বীপে, ঠিক আছে। আর ইনসিটু সংরক্ষণ আমরা কি কিভাবে করতে পারি? এক তো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত ন্যাশনাল পার্ককে আমরা কিন্তু যেসব জলাশয় রয়েছে সেখানে কুমির বিপন্ন সরীসৃপ প্রজাতিকে সংরক্ষণ করতে পারি। এছাড়া আমরা যে অভয়ারণ্য রয়েছে অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে সেখানেও যে জলাশয় থাকে সেখানে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে, সরীসৃপদের জলাশয়ে বা কুমির সংরক্ষণ করতে পারি, বা সাপ ইত্যাদিকে আমরা সেই সমস্ত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সংরক্ষণ করতে পারি। এছাড়া যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখানে সংরক্ষণ করা যায়। আর এছাড়াও তো স্পেসিফিক্যালি আমাদের কুমির প্রজেক্ট রয়েছে, ক্রোকোডাইল প্রজেক্ট রয়েছে, যার মাধ্যমেও কিন্তু আমরা তাদেরকে নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। তাহলে যদি ইনসিটু সংরক্ষণ বলে তাহলে তোমরা লিখবে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং রিজার্ভ ফরেস্ট, এই জায়গাগুলিতে সংরক্ষণ করা যায়। এবং স্পেসিফিক্যালি কুমিরের জন্য আমাদের কুমির প্রকল্প রয়েছে, ক্রোকোডাইল প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, যার আন্ডারে সংরক্ষণ করা হয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপে। ওকে, তো এই ছিল আমাদের টোটাল 17টা কোয়েশ্চেন পেজ নাম্বার 334 এ। আশা করি সবকটাই তোমরা বুঝতে পেরেছো। যে প্লে লিস্ট দুটো বললাম এরপরে সেই প্লে লিস্ট দুটো চেক আউট করতে ভুলো না। ওকে, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং নিচে কমেন্ট করে জানিও তোমাদের আর কোন চ্যাপ্টারের ভিডিও দরকার। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।